ট্রাক ড্রাইভার এবং ট্রাক চালক সমিতির পিয়ারো সালামত এসেছে ভাইয়ার কাছে। সালামত লম্বা, চেহারায় ইঁদুর ভাব প্রবল, চোখ কোটর থেকে খানিকটা বের হয়ে আছে, লম্বা নাক, নাকের নিচে পুরুষ্ঠ গোঁফ। গায়ের রং কোনো এক সময় হয়তো ফর্সা ছিল, ময়লা জমে কিংবা রোদে পুড়ে কালচে ভাব ধরেছে। তাকে ঘিরে সস্তা সিগারেটের গন্ধের সঙ্গে মিলছে জর্দার কড়া গন্ধ, তবে এখন সে পান খাচ্ছে না। আমি বসেছি ভাইয়ার ঘরের বারান্দায়। ভাইয়াকে দেখতে পাচ্ছি, কিন্তু সালামতকে দেখতে পাচ্ছি না। ভাইয়া বলল, আপনি ট্রাক চালান, আপনি তো ভাগ্যবান মানুষ। এটা কেন বললেন? বাংলাদেশের সব ট্রাক চালকের বেহেশত নসিব হবে, এই জন্য বললাম। কি বলেন এসব? ছুটন্ত ট্রাক দেখলেই আশেপাশে সবাই আল্লাহর নাম নেয়। আপনাদের কারণে এত লোকজন আল্লাহর নাম নিচ্ছে, এই জন্য আপনারা সরাসরি বেহেশতে যাবেন। এই সব বাদ দেন, আমি আপনার কাছে কী জন্য এসেছি সেটা শোনেন। উপায় না দেখে এসেছি। বলুন কি ব্যাপার? পদ্ম মেয়েটার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেন, এটা আমার রিকোয়েস্ট। তার সঙ্গে আমার বিবাহ হয়েছে। একজনের বিবাহিত স্ত্রীকে আপনারা উঠাইয়া নিয়ে আসছেন, এটা কেমন কথা? আপনার স্ত্রীকে কেউ উঠাইয়া নিয়ে গেলে আপনি কি করতেন? ভাইয়া বলল, আমার স্ত্রীকে কেউ উঠাইয়া নিয়ে যায় নাই, কাজেই কি করতাম বলতে পারছি না। ভাই সাহেব, আমি ট্রাক নিয়ে এসেছি, পদ্মকে ডেকে দিন, আমি তাকে নিয়ে চলে যাব। কি ঘটেছিল তা নিয়ে মাথা ঘামাবো না। পদ্ম কি আপনার সঙ্গে যাবে? অবশ্যই যাবে। ডেকে তাকে জিজ্ঞেস করেন, এটা আপনার কাছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট না শুনলে অন্য পথ ধরব, সেইটা আপনার ভালো লাগবে না। ভাইয়া পদ্মকে ডেকে পাঠালেন। পদ্ম এসে দাঁড়ালো। আমি বারান্দা থেকে পদ্মকে দেখতে পাচ্ছি না। দেয়ালে পদ্ম ছায়া পড়েছে, সেই ছায়া দেখতে পাচ্ছি। ভাইয়া বলল, পদ্ম, ট্রাক ড্রাইভার সালামত তোমাকে নিয়ে যেতে এসেছে। ট্রাক নিয়ে এসেছে, তুমি কি তার সঙ্গে যাবে? পদ্ম মিষ্টি করে বলল, যাব, যাব না কেন? সালামত বলল, আমার স্ত্রীর নিজের মুখের কথা তো শুনলেন, এই কথার পর আর কোনো বিবেচনা নেই। পদ্ম, যাও, তৈয়ার হয়ে আসো, 10 মিনিট সময়। পদ্ম বলল, এখন তো যেতে পারবো না, পায়ে ব্যথা পেয়েছি, হাঁটতে পারি না। পায়ের ওপর দিয়ে রিক্সা চলে গিয়েছিল। তুমি দেখো পা ফুলে কি হয়েছে, পায়ের ফোলা কুমুক। 10 দিন পরে আসো, এর মধ্যে পা ভালো হয়ে যাবে, আমি তোমার সঙ্গে চলে যাব। সালামত বলল, পদ্ম, আমার কথা শোনো। পদ্ম বলল, 10 দিন পরে তোমার কথা শুনবো, এখন শুনবো না। পদ্ম খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে গেল। ভাইয়া বলল, 10 দিন পরে আসুন, দেখি কি হয়। সালামত হতাশ গলায় বলল, 10 দিন পরেও কিছু হবে না। এই মেয়েকে আর মেয়ের মাকে আমি হাড়ে ঘষতে চিনি। ভাই সাহেব শোনেন, এই মেয়ের পড়াশোনার খরচ, হাত খরচ সব আমি দিয়েছি। মা মেয়ের মাস খোরাকি খরচ দিয়েছি। আমার টাকায় বিয়ে পাশ দিয়েছে। যখন বিয়ের কথা বললাম, তখন পদ্ম বলল, আপনার স্ত্রী আছে, আমি তো সতীনের সঙ্গে ঘর করব না। স্ত্রীকে তালাক দিয়ে আসেন, তারপরে বিবেচনা করব। জবেদাকে তালাক দিলাম। জবেদা আমার স্ত্রী। সে 2 মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে গেল। পদ্ম শুরু করলো নানান ক্যাচাল। আজ না 7 দিন পরে বিয়ে, 7 দিন পরে বলে বৃহস্পতিবারে আমি বিয়ে করব না, বৃহস্পতিবার আমার জন্য খারাপ। তখন অন্য ব্যবস্থা নিলাম, বিয়ে হয়ে গেল। সন্ধেবেলা তাকে নিয়ে ট্রাক চালায়ে দিনাজপুর যাব, সব ঠিকঠাক। ট্রাক নিয়ে উপস্থিত হয়ে শুনি তাকে আপনারা জোর করে তুলে নিয়ে গেছেন। ভাইয়া বলল, এতদিন যখন অপেক্ষা করেছেন, আর 10টা দিন যাক, সবুরে মেয়ে ফলে, আপনার বেলায় সবুরে বউ ফলবে। সালামত বলল, আপনার কথা মানলাম, 10 দিন পরে আসব। তখন যদি কিছু না হয় আমি অন্য লাইন ধরব।
আমি এত সহজ পাত্র না। পদ্ম এটা জানে না, পদ্মর মা জানে। সব কিছুর মূলে আছে ওই বদমাগি। শাশুড়িকে মাগি ডাকছেন, এটা কেমন কথা? ক্ষুব্ধ সালামত ঘর থেকে বের হয়ে গেল। সালামতের আগমন এবং প্রস্থানে পদ্মের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে কলপাড়ে বসে আছে, তার এক পা প্লাস্টিকের গামলায় ডোবানো। পায়ের জল চিকিৎসা চলছে। রহিমার মা গলা নামিয়ে তার সঙ্গে গল্প করছে। গল্পের বিষয়বস্তু ড্রাইভার ইসমাইলের জিন। এই জিন ইসমাইলের সঙ্গে সারাক্ষণ থাকে, শুধু শনিবার আর সোমবার থাকে না। এই 2 দিন জিন তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। জিনের স্ত্রীর নাম হামাচা। আজ ছুটির দিন, বাবা বাসায় আছেন। কিছুক্ষণের মধ্যে সাপ্তাহিক বাজারে যাবেন। আমাকে সঙ্গে যেতে হবে কিনা বুঝতে পারছি না। বাবার সঙ্গে বাজারে যাওয়া বিড়ম্বনার ব্যাপার। কাঁচামরিচ কেনার আগে তিনি মরিচ টিপে টিপে দেখবেন, একটা ভেঙে নাকে শুকবেন। ভাঙা মরিচ আমার দিকে বাড়িয়ে দিয়ে বলবেন, জিভে ছুঁয়ে দেখ ঝাল কিনা। মরিচ বিক্রেতা এ পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলবে, মরিচ ভাঙেন কেন? বাবা শান্ত গলায় বলবেন, তোমার কাছ থেকে যদি মরিচ নাও কিনি, এই ভাঙা মরিচের দাম দিয়ে দেব। কাজেই হইচই করবে না। যে ভোক্তা, তার আইনি অধিকার আছে দেখে শুনে পণ্য কেনার। প্রয়োজনে মামলা করে দেব, বুঝেছ? একবার মাছ কিনতে গিয়ে মাছওয়ালার সঙ্গে তার মারামারির উপক্রম হলো। মাছওয়ালা বটি উঁচিয়ে বলল, দিমু কোপ। বাবা শান্ত গলায় বললেন, কোপ দিতে হবে না, তুমি যে বটি উঁচিয়েছ। 7 বছর জেলের লপসি খেতে হবে। লপসি চেনো? বাবার কথা থাক, নিজের কথা বলি। আমি আগ্রহ নিয়ে পদ্ম ও রহিমার মায়ের কথা শুনছি। রহিমার মা উঠে যাওয়ার পরে আমি পদ্মের কাছে গিয়ে দাঁড়ালাম। পদ্ম আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, ট্রাক ড্রাইভারের সঙ্গে আমার বিয়ে হয়েছে, এই কথা আপনাকে বলেছিলাম। এখন কি আমার কথা বিশ্বাস হয়েছে? হ্যাঁ। কিন্তু এ মানুষ খারাপ না, আমাকে পড়াশোনা করিয়েছে। যেদিন বিয়ে পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, সেদিন শাড়ি কিনে দিয়েছে। প্রিয় স্বামীর সঙ্গে চলে গেলে না কেন? পদ্ম বলল, ভাঙা পা নিয়ে যাব নাকি? পা ঠিক হোক, তারপরে যাব। স্বামী ট্রাক চালাবে, আমি পাশে থাকব। বিড়ি ধরিয়ে তার ঠোঁটে দিয়ে দেব। ট্রাক চালাতে চালাতে যেন ঘুমিয়ে না পড়ে, এই জন্য সারাক্ষণ তার গায়ে সিমটি কাটব। দেখুন, আমার হাতের নখ বড় রেখেছি সিমটি কাটার সুবিধার জন্যে। আপনার হাতটা বাড়ান, আপনার হাতে একটা সিমটি কেটে দেই। আমার হাতে চিমটি কাটবে কেন? আপনি আমার নকল স্বামী, এই জন্য আপনার হাতে নকল চিমটি কাটব। পদ্ম চিমটি কাটার সুযোগ পেল না। বাবা বারান্দায় এসে দাঁড়ালেন, হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমি এখন বাবার শোবার ঘরে। মা চাদর গায়ে শুয়ে আছেন। হাঁপানির টান এখনো ওঠেনি। টান উঠবে কিনা তাও পরিস্থিতির ওপর নির্ভর করছে। পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে বলে মনে হচ্ছে, কারণ পদ্মের মা উপস্থিত আছেন। তিনি চেয়ারে বসে আছেন। তার পাশের একটা চেয়ারে আমি বসেছি। ভদ্রমহিলা বিরক্ত চোখে আমাকে দেখছেন। বাবা বসেছেন মায়ের পাশে। বাবা প্রধান বিচারকের ভূমিকায় আছেন বলে মনে হচ্ছে। মা প্রধান বিচারকের সাহায্যকারী। বাবা পদ্মের মায়ের দিকে তাকিয়ে বললেন, ভাবি, আমাকে বলা হয়েছিল আপনি আপনার মেয়েকে নিয়ে ঝামেলায় পড়েছেন বলে কিছুদিন আমার এখানে থাকতে এসেছেন। আমি বিষয়টা মেনে নিয়েছি। অনেক দিন পার হয়েছে, এখন তো আপনাদের চলে যেতে হবে। আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। পদ্মের মা চুপ করে আছেন। বাবার কথা শুনে তিনি যে ঘাবড়ে গেছেন এরকম মনে হচ্ছে না। ভদ্রমহিলা শক্ত জিনিস, অ্যাসিড মাতা বলে কথা। বাবা বললেন, শেক্সপিয়ার বলেছেন, মমতা প্রদর্শনের জন্যই আমাকে নির্মম হতে হবে। আমি আমার ছেলেদের প্রতিও নির্মম। শুনেছেন নিশ্চয়ই, আমি আমার বড় ছেলেকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি।
শোনেননি? শুনেছি। আপনাকেও একটা সময় বেঁধে দিচ্ছি, এই মঙ্গলবারের পরের মঙ্গলবার। পদ্মর মা অবাক হয়ে বললেন, যে জমির ওপরে এই বাড়ি সেই জমি তো আমার, আমি কেন বাড়ি ছাড়ব? বাবা বললেন, তার মানে? জমির কাগজপত্র আমার নামে। বাবা বললেন, ভাবি শুনুন, নানা দুশ্চিন্তায় আপনার মাথা এলোমেলো হয়ে আছে। জমি আপনার নামে মানে কি? আমার কাছে কাগজপত্র আছে, আপনার বড় ছেলে জোগাড় করে দিয়েছে। বাবা বললেন, আচ্ছা আপনি যান, পরে আপনার সঙ্গে কথা বলবো। মঞ্জু, তুই তোর ভাইকে ডেকে আন। আমি বললাম, ভাইয়া তো এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে ডেকে তুলে আন। পদ্মের মা বলল, আপনি কি কাগজগুলো দেখবেন? পরে দেখব, এখন আপনি যান। দ্বিতীয় সিটিং বসেছে। ভাইয়াকে ঘুম ভাঙিয়ে আনা হয়েছে। ঘুম পুরোপুরি কাটেনি। ভাইয়া একটু পরপর হাই তুলছে। পদ্মের মা যে চেয়ারে বসেছিলেন, ভাইয়া সেখানে বসেছে। বাবা অনেকক্ষণ ভাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। এটা বাবার পুরনো টেকনিক। মূল বাজনার আগেই তবলা ঠুকঠাক। বাবা বললেন, শুনলাম তুমি পদ্মের মাকে কী সব কাগজপত্র দিয়েছ। ভাইয়া বলল, ঠিকই শুনেছ, জমির দলিল আর নামজারির কাগজ। কোথায় পেয়েছ? সাব রেজিস্ট্রি অফিসে কিছু দুষ্টু লোকজন থাকে যারা মিথ্যে কাগজ তৈরি করে দেয়। তুমি ভুয়া কাগজপত্রের ব্যবস্থা করেছ। হ্যাঁ, তবে ভুয়া হলেও কঠিন ঝামেলার কাগজ। মামলা করলে ফয়সালা হতে 20-25 বছর লাগবে, তারপর দেখা যাবে মিথ্যা কাগজ টিকে গেল। তুমি এই কাজটা কেন করেছো জানতে পারি? ভাইয়া বলল, টেনশন তৈরি করার জন্য করেছি বাবা। ছোট মা এবং তুমি এই দুইজন এখন শত্রুপক্ষ। এক ছাদের নিচে কঠিন শত্রুর বাস মানে নানান কর্মকাণ্ড। এতদিন তুমি ভেজিটেবল হয়ে বাস করছিলে, এখন থেকে তোমার ভেতর ভেজিটেবল ভাব চলে যাবে। ভেজিটেবল হয়ে তো আর শত্রুর মোকাবেলা করা যায় না, তোমাকে বাধ্য হয়ে জেগে উঠতে হবে। এতে তোমার লাভ হবে, এক পর্যায়ে দেখা যাবে তোমার ছাত্রছাত্রীরা তোমাকে মুরগি ডাকছে না। অনেক কথা বলে ফেললাম, নো অফেন্স বাবা, এখন যাই। ভাইয়া উঠে দাঁড়ালো। বাবা অধিক শোকে পাথর হয়ে বসে আছেন। একবার মায়ের দিকে তাকাচ্ছেন, একবার আমার দিকে। মায়ের হাঁপানির টান উঠে গেছে। নিঃশ্বাস নিতে গিয়ে তিনি এখন বিচিত্র শব্দও করছেন। শব্দ অনেকটা প্রেসার কুকারের মতো। কিছুক্ষণ বিজ, তারপর ফোঁস গ্যাস বের হয়ে যাওয়া। বাবা মায়ের দিকে তাকিয়ে বললেন, একটা পিস্তল থাকলে আমি নিজের হাতে তোমার ছেলেকে শ্যুট করতাম। প্রবল ঝড়ের পর পরিস্থিতি অস্বাভাবিক শান্ত হয়। এখন আমাদের বাসার পরিস্থিতি শান্ত। পদ্মর মাথায় তার মা বাটা মেহেন্দি ঘষে ঘষে দিচ্ছেন। বাবা বাজার নিয়ে ফিরেছেন। কাঁচা বাজার হাতে নির্বোধ চেহারার এক ছেলেকে দেখা যাচ্ছে। বাবার কাছ থেকে জানা গেল সে নিউ মার্কেটের মিনতির কাজ করে। সে বাবাকে আব্বা বলে ডেকেছে। আমার কাছে মনে হচ্ছে বাবা তার মুখে আব্বা শুনে সন্তুষ্ট। বাবা নিজে জামালের জন্য তোশক বালিশ আর মশারি কিনে আনলেন। তাকে কৃমির ওষুধ খাইয়ে দেওয়া হলো। সন্ধ্যাবেলা সে লাইফবয় সাবান দিয়ে গোসল করে আমাদের পরিবারভুক্ত হলো। বাবা তার সঙ্গে মিটিংয়ে বসলেন। কঠিন মুখ করে বললেন, আমি তোর দায়িত্ব নিয়েছি, শুধু ঘরের কাজ করলে হবে না, তোকে লেখাপড়া করতে হবে। রোজ আধা ঘন্টা করে আমি তোকে পড়াবো, ঠিক আছে? জামাল বলল, জি আব্বা। বাবা বললেন, আজ থেকেই শুরু। এই দেখ, একে বলে সরেওয়া। বল সরেওয়া। সরেওয়া। এর পাশে আকার দিলে হয় আ। বল আ। আ। 2টা অক্ষর একদিনে চিনে ফেললি, রাতে ঘুমোতে যাবার সময় 100 বার করে সরে আ বলবি, ঠিক আছে? ঠিক আছে আব্বা। একটা অক্ষর শিখবি আর 2 টাকা করে বকশিস পাবি। আজ 2টা অক্ষর শিখেছিস,
এই নে 4 টাকা। জামাল টাকা নিয়ে বাবাকে পা ছুঁয়ে সালাম করল। পরদিন সকালে জামালকে পাওয়া গেল না। সে বাবার মোবাইল ফোন আর মানিব্যাগ নিয়ে পালিয়েছে। মানিব্যাগে ছিল 700 টাকা। উঠোনে পদ্মের একটা শাড়ি শুকাতে দেওয়া ছিল, সেই শাড়িও পাওয়া গেল না। ভাইয়ার কর্মকাণ্ডে বাবা যতটা না মর্মাহত হয়েছিলেন, জামালের কর্মকাণ্ডে তার চেয়ে বেশি মর্মাহত হলেন। ইউনিভার্সিটি বাদ দিয়ে ঘরে বসে রইলেন, হাতে পার্টি জোকসের বই। পদ্মদের নিজস্ব রান্নাঘর চালু হয়েছে। বারান্দার বাঁশের বেড়া দিয়ে ওপেন এয়ার কিচেন টাইপ রান্নাঘর। সে রাঁধছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। পাশাপাশি 2টা কেরোসিনের চুলায় প্রথম রান্না বসল। রহিমার মা ভাইয়াকে জানালো, প্রথম দিন সরপুঁটি ভাজি আর কুমড়া ফুলের ভাজি হচ্ছে। ভাইয়া বলল, দুটোই তো শুকনা আইটেম। রহিমার মা বলল, তরকারি আর ডাইল আমাদের কাছ থেকে যাবে। আমরা ওদের কোনো আইটেম পাবো না। মনে লয় না, একটা মাছ ভাজছে আর 4টা ফুল। ভাইয়া বলল, কুমড়ো ফুলের ভাজি খেতে ইচ্ছা করছিল। রহিমার মা বলল, কাইল আপনারে খিলাবো। বক ফুল ভাজি পছন্দ হয়, বক ফুল আনবো, সুট্টাপুর বাজারে পাওয়া যায়। পদ্মদের পাশের গেস্ট রুম তালাবন্ধ ছিল। এক সকালবেলা বুধবার 8টা 40, পদ্মর মা তালা ভেঙে সেই ঘরের দখল নিয়ে নিলেন। বাবা হতভম্ব। আমাকে ডেকে বললেন, ঘটনা কি? পদ্মর মা আমাদের ঘরের তালা ভাঙছে কি জন্যে? আমি বললাম, ওনার কাছে চাবি ছিল না বলেই তালা ভাঙছেন। চাবি থাকলে তালা ভাঙতেন বলে আমার মনে হয় না। তুমি ব্যাপারটা বুঝতেই পারছো না, এরা চাচ্ছেটা কি? আমার বাড়ি ঘর দখল করে নিচ্ছে কেন? একটা ঘর কি তাদের জন্য যথেষ্ট ছিল না? আমি বললাম, না, একটা ঘরে থাকবে পদ্ম আর ওদের কাজের মেয়ে মরি, অন্য ঘরে পদ্মের মা। সবারই প্রাইভেসির দরকার। তুমি ওদের হয়ে কথা বলছো কেন? তোমার সমস্যা কি? তোমার আচার আচরণ, কথাবার্তা এবং চিন্তাভাবনা প্রতিবন্ধীদের মতো, এটা জানো না। সামনে থেকে যাও, পদ্মর মাকে আমার কাছে পাঠাও। উনি বাড়িতে নেই বাবা, ড্রাইভার ইসমাইলকে নিয়ে বের হয়েছেন। কোথায় গেছেন? কোথায় গেছেন শুনলে তুমি আপসেট হয়ে যাবে। তোমাকে আপসেট করতে চাচ্ছি না। উনি তোমার গাড়ি নিয়ে বের হয়েছেন। গাড়ি নিয়ে বের হয়েছেন মানেটা কি? গাড়ি তো নষ্ট। অন্য একটা গাড়ি দিয়ে দড়ি বেঁধে তোমার গাড়ি টেনে নিয়ে গেছেন। তুমি কিছু বললে না? না, আমার ধারণা উনি গাড়ি সারাতে নিয়ে গেছেন। ইসমাইল ড্রাইভার তাই বলল। আমার সামনে হাবার মতো দাঁড়িয়ে থাকবে না, গেট লস্ট। বাবার কাছ থেকে ছাড়া পাওয়ার পরে মায়ের কাছে ধরা খেলাম। মা গাড়ির বিষয়ে এখনো কিছু জানেন না, তবে দ্বিতীয় গেস্ট রুম দখল হয়ে গেছে এই খবর পেয়েছেন। তিনি হতাশ গলায় বললেন, এইসব কি হচ্ছে? ওরা নাকি গেস্ট রুম দখল করে নিয়েছে। হুম। এখন আমরা কি করব? পুলিশে খবর দিব? পুলিশে খবর দিয়ে লাভ হবে না। ওনার কাছে কাগজপত্র আছে, জমি তার। মা ফিসফিস করে বললেন, কাউকে দিয়ে কাগজপত্রগুলি চুরি করাতে পারবি? আমি বললাম, এই বুদ্ধিটা খারাপ না, তুমি রহিমার মাকে লাগিয়ে দাও। মা অনেক দিন পর উত্তেজনায় বিছানায় উঠে বসলেন। চাপা গলায় বললেন, টগরের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করলে কেমন হয়? এই সব বিষয় তো ও ভালো বুঝবে। ভাইয়াকে ডেকে নিয়ে আসবো? না, আমি তার কাছে যাব। মা তড়িঘড়ি বিছানা থেকে নামতে গিয়ে খাট থেকে পড়ে বিকট চিৎকার করতে লাগলেন। তখনও আমরা জানি না মা তার পা ভেঙে ফেলেছেন।